আমার যে ঘটনাটা সেটি ঢাকারই ঘটনা, একটি বাড়ির। তো ময়মনসিংহ থেকে আসা একটি লোক, নাম হচ্ছে আব্দুল আজিজ, যে আমার চেম্বারে আসে আর কি, আমার ক্লিনিকে চিকিৎসা নেবার জন্য। তো কোনো না কোনো কথায় আমি একটা পর্যায়ে তার কাছ থেকে এই ঘটনা বের করে ফেলি, অনেকক্ষণ কথাবার্তা বলে উনি আমার সাথে। তো এই ঘটনা ঘটে হচ্ছে 1984 সালে রাসেল ভাই। সে যখন ঢাকা এসে প্রথম আসে, তো আসার পরে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার ব্যাক করার তার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তো তার ছিল যে ওই দিন কিছু টাকা ইনকাম করে ময়মনসিংহে ব্যাক করবে। আচ্ছা। তো ধানমন্ডিতে তখন কাঁঠাল বাগান তো আপনারা সবাই চেনেন, তো কাঁঠাল বাগানের ওইদিকেই আশেপাশে গ্রিন রোডের দিকে তখন এত সুন্দর ছিল না। তো ওই জায়গায় দাঁড়িয়েছিল একটা পানের দোকানের সাথে দাঁড়িয়েছিল। তো এমন সময় একটা লোক তার কাছে আসলো, বললো যে আপনি কি কাজ খুঁজতেছেন? তখন তিনি বললো যে জি আমি একটি কাজ খুঁজতেছি, বলে একটা বাড়ি আছে, বাড়ির কেয়ারটেকার লাগবে, আপনি কি হতে চান নাকি? আচ্ছা। তো তার কাছে জিনিসটা ফ্রুটফুল মনে হয় তখনই, যখন তিনি ওই বাড়ির কাছে যান। তো বললো যে হ্যাঁ আমি বাড়িতে থাকতে পারবো। তো বাড়িটা সত্যি কথা বলতে কি, ওই বাড়ির মালিক ছিলেন ইউএসএ তে, ফুল ফ্যামিলি। তো বাড়িটা 3 তলা। তো তাকে পুরো বাড়ি দেখাশোনা করতে হবে, কারণ ওই যে লোকটা আসছে তার সাথে সাত্তার নাম, সেই সাত্তার বলছে যে আমি একা পারি না, আপনাকেও সাথে থাকতে হবে আর কি। আচ্ছা। তো কাজ ভাগ করে নেয়, এবং যেটি যথারীতি 1984 সালে কাজ ভাগ করে নেয়, যে আমি উনি কখন রাতে দিবে কখন সকালে দিবে তারা নিজেদের মধ্যে মিউচুয়াল করে নেয় আর কি। তো যেদিন ঘটনা ঘটে সেদিন ভর দুপুরে, তো তার দায়িত্ব ছিল যে 3 তলায় যে মালিকের বাড়িটা, মালিকের যে ফ্ল্যাটটা, সেটা পরিষ্কার করতে হবে। নিচতলা এবং দোতলা পুরোটাই খালি জায়গা, কোনো বাসাতে উনি আসার পরে কোনো মানুষকে থাকতেও দেখেননি, ওই বাসাতে কেমন মানুষ ভিজিট করতেও আসেনি, সত্যি কথা বলতে যেটা। তো দোতলা এবং 3 তলা পুরো খালি, নিচতলা এবং দোতলা। 3 তলাতে মালিকের আসবাবপত্র যা আছে সেগুলি প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হতো। আচ্ছা। তো ঘটনার দিন বলি, সেদিন ওই পাশে একটা ছেলে আছে, সেই ছেলেটা প্রতিদিনই এসে ওই বাড়ির 3 তলাটা পরিষ্কার করতো। তো সে প্রতিটা রুম দেখে পরিষ্কার করছে। তো ওই ফ্ল্যাটটি খুলে, দরজাটি খোলার পরে করিডোরের পাশে ড্রয়িং রুম থেকে একটা রুম পরেই, যে রুমে ঘটনাটি তিনি কখনো দেখবেন বলে মনে করে নাই, তো সেটি দেখে ফেলেছেনি। তো ওই রুমের মধ্যে একটি হরিণ, আপনার দেয়ালের কাঠের একটি হরিণ দেয়ালে ঝুলানো ছিল। তো হরিণের কিছু ধারালো শিং, মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে শিং থেকে একটি মাথা ঝুলছিল। আচ্ছা। তো মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে, এবং একটি ট্যাপের মধ্যে টপ টপ করে যেরকম ভাবে রক্ত পানি পড়ে, ঠিক একই ভাবে রক্ত পড়ছে এই মাথা থেকে অনবরত। তো তিনি দৌড়ে ওই ছেলেটির কাছে যান এবং ছেলেটিকে রুমে নিয়ে আসেন, কিন্তু কিছু দেখেন না। ছেলেটিকেও কিছু বলে না যে সে কি দেখেছে। সে নিচে যায় এবং ওই দিন সন্ধ্যার সময় সাত্তারকে বিষয়টা শেয়ার করে। আচ্ছা। কিন্তু সাত্তার বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে উঠে চলে যায়, এক ফোঁটা গুরুত্ব দেয় না। আর উনি আসার পর থেকে একটা জিনিস লক্ষ্য করে যে কথা বলার মানুষ একমাত্র সাত্তারই, কিন্তু তার সাথেই কথা বলা যেত না, খুব কম কথা বলতো, দরকার ছাড়া কোনো কথা তার সাথে তেমন কোনো কথা বলতো না। আচ্ছা। তো উনি দেখলো যে সাত্তার কোনো পাত্তা দেয়নি, তিনি জিনিসটা সেরকম ভাবে নেন, উনি মনে করছে সাত্তার মানুষটা এরকম। আচ্ছা। নেক্সট উইক, পরের সপ্তাহে ঘটনাটি ঘটে যে উনি ছেলেটাকে উপরে পাঠায় দেয়, কারণ উনি একবার একটা জিনিস সম্মুখীন হয়েছে একটা ভয়ের। তো উনি চেয়েছে যে ছেলেটার উপরে পরিষ্কার করে আসুক, আমি নিচেই থাকি। তো ছেলেটিকে উপরে পাঠিয়ে দেয়। হঠাৎ করে 10 সেকেন্ডের একটি চিৎকার শুরু হয়, 10 সেকেন্ড পর্যন্ত থাকে। উনি উপরে যায়, ওই দেখে ওই রুমটিতে যে ছেলেটি আপনার পরিষ্কার করতে যেত প্রতি সপ্তাহে, সে উল্টো হয়ে পড়ে আছে, হাত পা কেমন জানি উল্টো পাল্টা অবস্থায়। তখন ওকে হসপিটালে নিয়ে যায় এবং জ্ঞান ফেরার পরে কনুইয়ের হাড্ডিটা ভাঙা অবস্থায় পায়। এবং উনি দেখে যে ছেলেটিকে জিজ্ঞেস করে, তুই অজ্ঞান হয়ে গেছিলি কেন, কি হয়েছিল? ছেলেটা অনেকক্ষণ পরে বলে যে আমি যখন পরিষ্কার করতে রুমে ঢুকি, তো সবার আগে শুরু করতে চাইছি ওই রুম থেকেই। তো সব রুম খোলার পরে দেখি যে আপনি একটি মানুষকে কোপাচ্ছেন। কে কোপাচ্ছে? এই আব্দুল আজিজ। আচ্ছা। আপনি একটি মানুষকে কোপাচ্ছেন চাপাতি দিয়ে মেঝের মধ্যে। এইটি দেখে সে অজ্ঞান হয়ে যায়, কারণ আমি তো আপনাকে নিচে দেখেছি। তো উনি জিনিসটা আগের ঘটনার সাথে মিল খুঁজে পায় এবং মোটামুটি সিদ্ধান্ত নিতে থাকে যে আমি আস্তে আস্তে বাসাটা ছেড়ে দিব। আচ্ছা। কিন্তু উনি যেতে পারছিল না, কোনো না কোনো ভাবে মন তাকে এই বাসায় তাকে আটকে রেখেছে। তো আপনার শীত এবং গরমের মাঝামাঝি পর্যায়ে আর কি, ওই দিন প্রচন্ড বৃষ্টি, সকাল 8টার দিকে পুরো আকাশ অন্ধকার। তো সে একজনের জন্য ওয়েট করছে ছাতা নিয়ে, গাড়ি পার্কিং যেখানে গাড়ি যেখানে পার্কিং করা যায় সে জায়গায় দাঁড়িয়ে আছে। তো গ্রাম থেকে চিঠি নিয়ে আসবে একটা লোক,
তো তার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে গেটের থেকে তো কেউ ঢোকেনি, হঠাৎ করে দেখলেন তার পাশে একজন মানুষ দাঁড়ানো। আচমকা মানুষটা কোথা থেকে আসলো? সে অনেক কৌতূহলবশত সাথে জিজ্ঞেস করতেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কেন এসেছেন, কাকে খুঁজছেন? জিজ্ঞেস করার পর দেখলাম লোকটি বৃষ্টির মধ্যে নেমে গেল, হেঁটে 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 সামনে যাচ্ছে। তো সকালবেলা তো তিনি তার সাথে ছাতা ছিল, আশেপাশে দেখে সে চেষ্টা করলো লোকটির পেছনে পেছনে ফলো করার। ফলো করতে করতে ফার্ম গেট চলে আসে, কিন্তু ফার্ম গেট আসার পরে লোকটিকে আর খুঁজে পায় না সে। মানে মুহূর্তের মধ্যেই তার কাছ থেকে লোকটি হাওয়া হয়ে যায়। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে সে প্রতিদিনই যেসব জিনিস পরিলক্ষিত করছে, মানে এক সপ্তাহ পর পর বা 2-3 দিন পর পর যা দেখছে তার কাছে কোনো কিছু বিশ্বাস হচ্ছে না যে এটি আমার সাথেই এগুলি ঘটছে কিনা। সে আবার বাসায় ব্যাক করে। বাসায় ব্যাক করার পরে ওই যে ছেলেটি ওকে জিজ্ঞেস করে, কি সাত্তার কোথায়? ও তখন বাসায় চলে আসে এবং ওই বাসায় একটা রুম করে ওকে দেওয়া হয় যে তুই এখানে থাক, যে ব্যথা পেয়েছিল। বলে কি সাত্তার মানে কোন সাত্তার? এমন ভাবে তাকালো যেন সাত্তারের নামটা ওই প্রথম শুনছে। আচ্ছা। বলে যে সাত্তার মানে আমি যার কাছ থেকে মানে কাজ নিলাম ওই সাত্তার কই? বলে কি বলে না বলতা বল, মানে সাত্তার ভাই? বলে হ্যাঁ হ্যাঁ সাত্তার ভাই। বলে যে ভাই এদিকে আসেন। তো ও আস্তে করে, ওর হাতে ব্যান্ডেজ করা, তো আস্তে করে যে রুমে ও থাকে আর কি, আব্দুল আজিজ থাকে, সেই রুমে নিয়ে গেল এবং বললো যে ভাই সাত্তার ভাই কিন্তু গত বছর মারা গেছে। তো তার কাছে জিনিসটা বিষয়টা কেমন অদ্ভুত লাগছে। আমি প্রতিদিন যার সাথে ঘুমাই, যার সাথে আমি ডিউটি এক্সচেঞ্জ করলাম, পুরো বিল্ডিং ঝাড়ু দিলে সে নিচে দাঁড়ায় গেটের সামনে দাঁড়ায় থাকে, বলে উনি কে? তুমি বললো যে না এখন আর আমার পক্ষে থাকা সম্ভব না। তো ও বারবার জিজ্ঞেস করে, কি ভাই আপনি সাত্তার ভাইকে কেমনে পেলেন? উনি আর জিনিসটা কাউকে শেয়ার করে না। তো উনি এই জিনিসটা যাচাই করবার জন্য আশেপাশের লোকজন ঠিক পরের দিনই আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করে এবং মানে ওনার সাথে যাদের পরিচয় মানে সখ্যতা গড়ে ওঠে তাদের সাথে জিজ্ঞেস করে যে ভাই সাত্তার কেমনে মারা যায়? তো সাত্তার কিভাবে মারা যায় এই ঘটনাটাও ছেলেটা বলেছিল যে বছর খানেক আগে ওই বাসায় কিছু ডাকাত দল আসে, আসার পরে সাত্তারকে কুপিয়ে রেখে তারা চলে যায় জিনিসপত্র নিয়ে। আর হসপিটালে নেওয়ার পর সাত্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো আসলে সত্যি কথা সাত্তার ঠিক এভাবেই মারা যায়। তো উনি জিনিসটা কানেক্ট করার চেষ্টা করলো যে আমি 3 তলায় ছেলেটা জিনিসটা দেখলো যে মানুষকে আমি কোপাচ্ছি, হয়তো কোনো একটা জিনিস ওখানে কেউ দেখানোর চেষ্টা করছে বা কোনো ভয় দেখানোর চেষ্টা করছে, আমি এখানে থাকবো না। সে বাসায় ব্যাক করলো। বাসায় ব্যাক করার পর তার সাথে সাত্তারের সাথে গেটে দেখা, সাত্তারের সাথে গেটে দেখা এবং বললো, সাত্তার বললো কই যান? বলে ভাই আমার গ্রামে যেতে হবে। উনি প্রচন্ড বুদ্ধিমান। আমার গ্রামে যেতে হবে, আমার বাড়িতে বউ অসুস্থ। তো তিনি ব্যাগ ট্যাগ গোছাতে থাকেন, মানে যেভাবে পারেন ঠিক সেভাবে গোছাতে থাকেন। হঠাৎ করে একটি সাউন্ড আসলো, ঠিক ওই যে আসলে বললাম প্রথম দিন সেকেন্ড দিন যে 10 সেকেন্ডের একটি সাউন্ড, ঠিক একই রকম একটি সাউন্ড আসলো উপরে। তিনি 3 তলায় গেলেন, ছাদের উপরে মানে 3 তলায় ওই ফ্ল্যাটে গেলেন। ফ্ল্যাটে যাওয়ার পরে দেখে যে ওই হরিণের শিঙের মধ্যে ওই যে ছেলেটি পরিষ্কার করতো সেই ছেলেটি ঝুলছে, গলা সহ আটকে ঝুলছে এবং ছেলেটি মারা গেছে। এটা দেখার পরে পুলিশ আসে, পুলিশি কেস আপনার পুলিশ তো কেস করে, কারণ ওনাদের বাসায় কেয়ারটেকার, ওনাদেরকে তো নিয়ে যাবে থানায়, অবশ্যই নিয়ে যাবে থানায়। এবং পুলিশ দেখে যে যেসব মানে আলামত পুলিশ পায় ওইসব আলামতের সাথে এইসব মানুষগুলো রিলেটেড হতে পারে না। আচ্ছা, যে অবস্থায় ওকে নিয়ে যায় ওই মুহূর্তে সে এমনিতেও বাসায় ছিল না। তো অনেক কষ্টে পুলিশের এসব জেরা থেকে মুক্তি পেয়ে সে যখন বুঝে যায় না এখানে আর থাকা যাবে না, সেই বাসা থেকে চলে আসে এবং বাড়ি চলে যায়। পরে আবার ঢাকা চলে আসে, কিন্তু ওই বাসাটাতে ওই এলাকাতে সে আর কখনো মুভ করে নাই। স্টিল নাও 84 থেকে এই এখন পর্যন্ত সে কাঁঠাল বাগানে কখনো যায় নাই। আমি ওখানে আর কখনো যাব না। এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, তারপরও ওই বাসার আশেপাশে করে না, ওইদিকে যেতে সাহস করে না। রাসেল ভাই, ঘটনাটি যার কথা বলছিলাম ফারুক সাহেবের, উনি আগেই বলেছি পৈতৃক কাজ আর কি, আর বাবা থেকে চলে এসেছে, পরম্পরায় চলে এসেছে কাজটি। তো তার তখন বয়স ছিল 45, তখনকার প্রথম ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে 1993 সালে, 5 বছর পর। তখন তার বয়স 50 ছুঁই। ঘটনার দিন ওই দিন প্রচন্ড শীত, আসলে ঘটনাটি ঘটেও শীতের মধ্যে। প্রচন্ড শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে বাজারের দিকে এগোচ্ছে, দুধ কিনতে যাবে। তো হাতটা অ্যাকচুয়ালি এত কুয়াশা সকালবেলা ভোরে যে 1 ফিট দূর থেকে দাঁড়িয়ে আছে বোঝা যেত না। তো পাশে হেঁটে যাচ্ছে, পাশে একটা লোক, তার কাছে মনে হচ্ছিল পাশে একজন হেঁটে যাচ্ছে এবং সে মোটামুটি বুঝে গেছে পাশে একজন আছে। তো সে জিনিসটা পাত্তা দেয় না, এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার সম্মুখে একটা মানুষ চলে আসে
এবং মানুষটি হঠাৎ করে তার পা ধরে বসে এবং হুড়মুড়িয়ে কাঁদছে, পাগলের মতো কাঁদছে। সে বলে, আরে কি হয়েছে কি হয়েছে, মানে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করলো যে আসলে আপনি কেন কাঁদছেন আমার পা ধরে। কিন্তু দৌড়ে একটা লোক আসলে, এই ফারুক ভাই আপনার কি হয়েছে, আপনার কি শরীর খারাপ নাকি? অন্য একটি লোক, এলাকার একটি লোক। তো তিনি তখন খুব হতভম্ব হয়ে যায়, আমার পা ধরে একটা মানুষ কাঁদছিল, হঠাৎ করে উনি আসতে দেখলেন যে মানুষটা নাই। তিনি আর বাজারে যাওয়ার শরীরের মানে শক্তি পেলেন না, ব্যাক করলেন বাসায়। ওটা ঠিক পরের দিন আমরা গ্রামের বাড়িতে বলি যে আপনার বিলের পাশে ক্ষেতের মাঝখানে পানি ঢুকানোর রাস্তা দিয়ে মানে দিয়ে ওটা কি বলে, আলের মাঝখান দিয়ে আপনার চাই বসায়, হ্যাঁ নালার মাছ দিয়ে পাশ দিয়ে চাই বসায়, তো ছোট ছোট গুড়া মাছ ধরে ওগুলাতে। তো সে ওই চেক করতে যায় ভোরবেলা, মনে ফজরের নামাজ পড়ে সে যায় চেক করতে, যখন একটু ফর্সা হয়। তার কাছে মনে হচ্ছে তার পেছন পেছন কে জানি আসছে। হঠাৎ করে সম্মুখে ঠিক একই মানুষের তার সামনে চলে আসে এবং ঠিক আগের মতো পা ধরে হুড়মুড়িয়ে কাঁদতে থাকে। যেহেতু আগের বার তাকে একজন ডাক দেওয়ার পর দেখে নাই কেউ, এখানে কেউ নাই, তাহলে তার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো দিক না, আমার জন্য ভালো দিক না। সে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর তিনি তার পরিবারকে জিনিসটা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে, আমার আসলে তাহলে রেস্ট্রিক্টেড হয়েছে, বাসা থেকে কি বের হবো না নাকি। ওই দিনই ঠিক রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে মানে তার ঘুম ভাঙে, ফজরের নামাজের আগ দিয়ে, আজান দেয়নি তখনও, ফজরের নামাজ পড়তে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে তিনি পুকুর ঘাটে, তো পুকুর ঘাট না গাছের গুড়ি দেওয়া, সে উজু করে ঠিক উপরে উঠবে এমন সময় দেখলো যে পুকুরের পাশে একটি বেলি গাছ আছে। বেলি গাছের সামনে একটা মানুষ দাঁড়ানো, যেখানে 1 ফিট দূরত্বে এক মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু এত কুয়াশার মাঝখানে তিনি একটা মানুষ দেখতে পাচ্ছে পরিষ্কার, এবং মানুষটি খুব জোরে জোরে কাঁদছে। সে ভয়ে দৌড়, কারণ রাসেল ভাই আগে একবার তার সাথে যে জিনিস ঘটেছিল ঠিক একই ভাবে আবার কিছু ঘটুক সেটা তিনি আর চান না। এবার তিনি সবাইকে ইনফর্ম করবেই, বয়স হয়ে গেছে, কোন না কোনো বিপদ আসে। সে ঘরে যায় এবং যত সব দুয়া তার মনে আছে সব তিনি এক নাগারে পড়ে ফেলেন। কিন্তু মনের ভয়টা কাটানোর জন্য তিনি দেখেন যে ওই লোকটি বা যে মানুষটি তিনি একটু আগে দেখলেন সে কি বাইরে দাঁড়িয়ে আছে কিনা। দরজা জানালা খুললেন, জানা খুলে দেখেন তার ঠিক দরজার সামনে ওই লোকটি দাঁড়ানো। দেখি সেই দেখছেন, আর কেউ দেখছে না। সে দৌড়ে তার ছেলের বয়স অলমোস্ট 30 কাছাকাছি, তার ছেলেকে উঠে বললেন যে দেখ তো কেউ আছে কিনা। দরজা খুললো, দেখলো কেউ নাই। তো জিনিসটা প্রত্যক্ষ করার জন্য ছেলেকে নিয়ে বেলি গাছের কোণা পর্যন্ত গেলেন, এবং বেলি গাছে বেলি ফুলের গন্ধই হওয়ার কথা, কিন্তু সেই যে আমি লাস্টবার ঘটনায় বলেছিলাম সে আতরের গন্ধ, ঠিক সেই এত আতরের গন্ধ সে ওখান থেকে পাচ্ছে। বেলি ফুলের গন্ধ পাচ্ছে না, আতরের গন্ধ পাচ্ছে। এবং সেই আতরের গন্ধ, যে আতরের গন্ধ আমি গতবার বলেছিলাম যে গোসল করানোর সময় পানি গড়িয়ে আসছে, খুব সুগন্ধি বেরোচ্ছে, এবং তার কাছে খুব অবাক লাগে। সে ঘরে চলে আসে এবং ঘরে ঢুকে আবারও তিনি তার দুয়াতে মনোযোগ দেন, এবং ওই দিন রাতটা কোনোভাবে কাটে। পরের দিন তিনি এই ঘটনাটা আবার পাশের বাড়ির লোকজনদেরকে শেয়ার করেন যে আমি এই জিনিসটা আসলে প্রত্যক্ষ করছি, আমি জানি না, আমার ফ্যামিলির কেউ প্রত্যক্ষ করছে না, বাট আমি প্রত্যক্ষ করছি। তো ঠিক পরের দিন রাসেল ভাই, তখন চতুর্থ দিন, ওই দিন রাতের বেলা ঠিক 10টা কি 11টা বাজে, প্রচন্ড জোরে দরজা ধাক্কাচ্ছে কে জানে, মানে দরজাটা খুলতেই হবে তাকে। সে বললো যে তার ছেলেকে বললো, এই তুই দরজাটা একটু খোল। ছেলে দরজা খুললো, দেখলো পাশের বাড়ির একজন লোক এসছে তার কাছে, এবং তার কাছ থেকে তাকে নিয়ে যেতে এসছে, বলে যে ভাই একটা ঘটনা ঘটছে, চলেন আমার সাথে চলেন। বলে কি? বলে চলেন না, আরে চলেন। সে নিয়ে যায়, দেখলো তখন কিন্তু রাত্রে 12টা মানে 11টার বেশি বাজে। সে দেখলো একটা বাচ্চা, 14 বছরের একটি বাচ্চা, লাশের কাপড় দিয়ে মুড়ানো, কিন্তু আশেপাশে কোনো গোসল করানোর মতো লোক নাই। আচ্ছা, তো রাতও অনেক হয়ে গেছে, আর ওখানকার যে মুয়াজ্জিন ছিল তিনি, মানে ইমাম যে ছিল মসজিদের, সে নাই। তো উনি কি করলেন, বলছে ঠিক আছে আমি তো গোসল করাতে পারি, আমি গোসল করাবো। সেই জন্যই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, অলমোস্ট তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। তো গোসল করাতে যায়, তো চারিপাশে তো ঢাকা রাসেল ভাই। তো গোসল করানোর সময় তার হেল্পিং হ্যান্ড হিসেবে 3-4 জন সাথে নেয়। তো লাশের মাথাটা খোলার পরে দেখে যে মুখটা একটু প্রায় 2 ইঞ্চি হা করা। আমি ঘটনাটা একটু পিছনে চলে যাই। বাচ্চাটির মৃত্যু হয়েছিল ঠিক এভাবে, বাচ্চাটি তার ভাইয়ের সাথে শুয়েছিল, হঠাৎ করে বাচ্চাটিকে রুমের ভিতরে আচরণ শুরু করে কে জানি, মাটি থেকে টিনের চাল তো উপরে কার বলি আমরা আমাদের গ্রামের ভাষায়, বাড়ি খাচ্ছে ইচ্ছা মতো। একটা পর্যায়ে যখন সবাই জড়সড়ো হয়ে যায় তখন জিনিসটি বন্ধ হয়ে যায়, এবং বাচ্চাটির হাত পা ছেঁড়া অবস্থায় পায়, মানে বডি থেকে ছেঁড়া অবস্থায় পায়। ছেঁড়া মানে কি পড়ে নাই, বডি থেকে, মানে বাচ্চাগুলো অবস্থা খুবই খারাপ আর কি। এবং তিনি যখন গোসল করাতে যান, ওইটা সবচেয়ে আশ্চর্যজনক যে মুখের ভেতর থেকে সে আরো সামনে মানে কাছে যাওয়ার পর দেখে যে জিহ্বার মধ্যে কয়েকটা আঙ্গুলের টুকরা,
কিন্তু অদ্ভুত ব্যাপার। টেনে এগুলি বের করতে পারছে না। আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন? আমি জানি না রাসেল ভাই, আমি দেখতে পাচ্ছি। রাসেল ভাই আপনি অনেক মনোযোগ সহকারে শুনছেন, সেটা আসল কথা। উনি বললেন যে আমি আঙ্গুলগুলো তোলার চেষ্টা করলাম, সেগুলি জিহ্বার সাথে ফিক্সড, এবং ওর হাত কিন্তু অক্ষত, ওর হাতের কিছু কোনো সমস্যা নাই, ওর আঙ্গুলগুলো কিন্তু কাটা না, তলিকার আঙ্গুল। মুখটা বন্ধ করার চেষ্টা করলাম, বেশিক্ষণ খোলা থাকলে আবার ওটা হাই থেকে যাবে, আর আশেপাশের মানুষজন ভয় পেয়ে যাবে, কারণ সবারই ইচ্ছা কিন্তু লাশ দেখার, সবাই কিন্তু দেখবে লাশ। চেষ্টা করলো কোনোভাবে বন্ধ করার জন্য, তারপরে সবাইকে বলে দিল, কারণ আশেপাশের মানুষদেরকে বলা যাবে না জিনিসটা, মানে অনেক বাচ্চা কাচ্চা আছে, তারা সবাই ভয় পাবে। খুবই স্বাভাবিক। তো পরের দিন, আর ওই দিন রাতে তিনি বললেন যে না, আজকে রাতে দাফন করবো না, কালকে দাফন করবো। সকালবেলা বাচ্চাটির কবর দাফন হলো ওই ছেলেটির বাড়ির একটু সামনে, নিজস্ব পারিবারিক গোরস্থানে। যেদিন কবরে দাফন করা হয় সকালবেলা, ঠিক ওই দিন বিকালের ঘটনা রাসেল ভাই। তখন সন্ধ্যা গড়িয়ে আসবে, ওইটা হচ্ছে পঞ্চম দিন রাসেল ভাই, ঠিক আছে? তো সন্ধ্যা গড়িয়ে আসবে, আশেপাশের মসজিদ থেকে আজানের শব্দ আসছে, কিন্তু তখন মাইক না থাকার কারণেও সাউন্ড পাওয়া যাচ্ছিল, ভেসে আসছে আজানের সাউন্ড। এমন সময় প্রায় অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে একটা মানুষ, মানে একটা বাচ্চা ডেকে উঠলো, এদিকে আসেন। সে যে জায়গা থেকে শব্দ, সেই জায়গায় টর্চ মারলো, দেখলো কেউ নাই। সে আবারও এগিয়ে গেল, তখন ওই যে কবরস্থানটা বাচ্চা, ওটা পেরিয়ে গেছে, কিন্তু আবারও পেছন থেকে সাউন্ড আসলো, এদিকে আসেন। তখন সে আবারও টর্চ মারলো, দেখলো কেউ নাই। খুবই অদ্ভুত। সে বাজারে তখন যাচ্ছিল কেরোসিন তেল কিনতে, বাজার থেকে কেরোসিন তেল নিয়ে ওই কবরস্থান ক্রস করার আগেই সে হঠাৎ করে কিছু একটা আটকে পড়লো, তখন অন্ধকার হয়ে গেছে। তো টর্চ মারলো, দেখলো পায়ের সামনে একটা কবর, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। পায়ের সামনে রাস্তা, এটা কিন্তু ভাই সবার হাঁটার রাস্তা, এবং রিক্সা টিক্সাও চলে এখান দিয়ে। পায়ের সামনে একটা কবর, যেটা সবচেয়ে অদ্ভুত। তিনি এক দৌড় দিলেন, যে আমার সাথে এখন যা ঘটছে সেটা আর ডিসক্রাইব করা যাবে না, আগের মতোই জিনিসটা ঘটে যাচ্ছে। সে দৌড়ানোর তো শক্তি নেই, বয়স হয়ে গেছে, তো চেষ্টা করছে যতটুকু মানে জোর দিয়ে যাওয়া যায়, ভাগার চেষ্টা করছে। সেটাই। হঠাৎ করে তিনি একটা জায়গায় পা লেগে, একটা ঢিবির মধ্যে পা লেগে তিনি পড়ে যান, পরে একটা গর্তে পড়ে যান। চোখটা খুলে দেখেন, মানে যেটা আসলে রাসেল ভাই ওনার সবকিছু, মানে ওনার সব ইচ্ছা আকাঙ্ক্ষা বা ওনার সব চিন্তা চেতনা নষ্ট করে দেয় সব। মানে কি বলবো রাসেল ভাই, আসলে জিনিসটা বলার মত, মানে বলবো কিভাবে সেটা ভাষা পাচ্ছি না। উনি দেখেন যে চার কোণা সুন্দর করে সাজানো একটি কবরে তার দেহ পড়ে আছে, মানে উনি ওই কবরের মধ্যে পড়ে আছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে হঠাৎ করে তার চারিপাশে অদ্ভুত রকমের আলো, এই আলো ডিসক্রাইব করা যাবে না। এই আলোটা একটু ডিফারেন্ট আলো, না এটা চাঁদের আলো, না এটা হ্যারিকেন আলো, না হ্যাজাকের আলো, না টর্চ লাইটের আলো। এই আলোটা খুব ডিফারেন্ট, এবং আলোটা আরো ক্লিয়ার হলো যখন বাচ্চাটা মুখে ওখানে উকি দিল, সেই বাচ্চাটা, যে বাচ্চাটার খবর তিনি দিয়েছিলেন। এটা দেওয়ার পরে তিনি ওখানে সেন্স হারিয়ে ফেলেন। তো যখন তার সেন্স ফেরে, তখন এটা হচ্ছে বরিশাল সদরের হসপিটালে, তার জেলা হসপিটাল ছিল, ওখানে তার যখন ঘুম ভাঙে, তখন তার সর্বপ্রথম কোয়েশ্চেন ছিল, আমি কিসে ছিলাম, আমাকে তোরা কোথায় পেয়েছিস? তার ছেলেকে বলে যে, বাবা তুমি তো আমাদের ঘরের সামনে পড়েছিলা। কি অদ্ভুত, মানে আরো জিনিসটা আরো জট পাকাচ্ছে, তোরা ঘরের সামনে পড়েছিলা। ওই দিন থেকেই তার, ওইটা হচ্ছে 6ষ্ঠ দিন রাসেল ভাই, ওই দিন থেকেই তার মাথা ঠিক, আমি আর ওই বাড়িতে ব্যাক করব না, তোরা যেভাবে পারিস আমাকে এখানে ওখানে আর নিস না। আচ্ছা। এবং তাকে হসপিটালে নিয়ে এসে যেসব লোকজন ওই বাচ্চাকে লাশ ধোয়াতে হেল্প করে, এবং তারাও মোটামুটি ওই বাড়ি ছেড়ে চলে আসে বরিশাল সদরে। এবং এরপর থেকে তিনি আর কখনো এখানে যান নাই, এখনো পর্যন্ত স্টিল নাও। তার বয়স অলমোস্ট 75 আপ। তার কাছ থেকে অনেক কষ্টে ঘটনাটি বুঝতেও কষ্ট হয় আমার রাসেল ভাই। তিনি বলেন যে না, আমি এরপরে আর কখনো ওই ঘরেতে যাই না। তার 2 ছেলে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তিনি প্রায় বছর খানেক পর পর একটা স্বপ্ন দেখতো, প্রায় ওই ঘটনা 3 বছর পর। ওই যে রাসেল ভাই গতবার এসে যে ঘটনাটা বললাম, বিশাল বড় কবরস্থান, সেই কবরস্থানে সে প্রায় সময় দেখতো স্বপ্নে, কিন্তু এটা স্বপ্ন ছিল। কিন্তু এতদিন পর্যন্ত যা ঘটেছে তার সাথে, তার কাছে মনে হচ্ছে এটা অরিজিনাল এবং এটা সত্য। এবং তার ছেলের কাছে একটা হিন্ট পেয়েছে, যেটা সে যে ঘরের সামনে পড়েছিল তার সারা শরীরে মাটি লাগানো ছিল। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ঘটনাটি ঘটে 1999 সালে রাসেল ভাই। তখন গ্রাম থেকে এসছে আর কি, বলতে গেলে মফস্বল থেকে এসছে, সাতক্ষীরা জেলা থেকে এসছে। আমি যা ঘটনা বলছি তার নাম হচ্ছে আফসানা কাদের। তিনিও আজ ঘটনাটি শুনছেন। তো 1999 সালে ঢাকায় যখন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে একটি
ডিপার্টমেন্টে তিনি চান্স পান, সঙ্গত কারণে তা প্রকাশ করছি না। তো সেই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পরে তো বাসা থেকে প্রেশার আসে যে তাকে থাকতে হবে তার চাচার বাসায়, কারণ বলছে যে না হোস্টেলে থাকলে তেমন পড়াশোনা হয় না। আমি জানি না ঘটনা সত্যি কি মিথ্যা। তো বলছে যে তুমি তোমার চাচার বাসায় থাকবা। তো ঠিক আছে, ঘটার আগে সে তার চাচার বাসায় চলে যায়। তো নাজিরাবাদে সে চাচার বাসা। তো চাচার বাসা যাওয়ার পরে ওই বাড়ির 4 তলা, যেটা পুরো 4 তলা না আর কি, অর্ধেক ছাদ অর্ধেক রুম। তো চাচা তাকে ওই রুমে জায়গা করে দেয় আর কি। তো সেই রুমটি একটি রুম আর একটি ওয়াশরুম আর একটি রান্নাঘরের মতো আছে, কিন্তু সেখানে কোনো ধরনের গ্যাসের কানেকশন নাই আর কি। তো সে যখন বাসায় ওঠার পর নর্মালি ভালো কন্ডিশনে ছিল। 6 মাস পর হঠাৎ করে চাচা একটা মেয়েকে নিয়ে আসে। তো বলে যে এই মেয়েটি তোর সাথে থাকবে, তোর চাচির দুঃসম্পর্কের আত্মীয়। তো তার মধ্যে জিনিসটা এরকম ভাবে সঞ্চার হয়েছে যে আমি আসলেই তো একা থাকি, একজন লোক পেলে আমার আসলে সময় কেটে যাবে। আমি মাঝে মধ্যে একা ঘুমাই, একা থাকি, আমার একাকিত্ব কেটে যাবে, আমি ওর সাথে গল্প করতে পারবো। এবং ঠিক তাই, অলমোস্ট বান্ধবী সুলভ আচরণ, তুই তাই সম্পর্ক। ঠিক 1 মাস পর রাসেল ভাই, তখন প্রচন্ড বৃষ্টি। অ্যাকচুয়ালি বৃষ্টিটা টানা 3-4 দিন ধরে চলছিল। আচ্ছা। তো ওই বৃষ্টিটা ওই দিন রাত 8টার দিকে, তো যে মেয়েটির সাথে ছিল তার নাম মিতুল। তো বলে যে আমি ভিজতে যাই, চল ভিজি। অলমোস্ট অনেকক্ষণ জোরাজুরি করবার পর তিনি এক প্রকার চটে যান, যা তুই যা, আমি যাব না। সেই গিয়ে বৃষ্টিতে ভিজতে নেমে পড়ে মেয়েটি। এবং হাত পা মানে ছড়িয়ে বৃষ্টিতে ভিজে সে আধা ঘন্টা পরে রুমে চলে আসে। আসার পরে সে ওয়াশরুমে ঢুকে যায়। তো এই রাসেল ভাই, আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে আসলে এরকম ঘটনা ঘটতে পারে, আমার জানা নেই, আপনার জানা আছে কিনা আমি জানি না। এবং সবাই যদি এরকম ঘটনা, আমি তো ঘটনাটা অফেরও শুনেছি, আমি শুনে কিন্তু মানে আতঙ্কিত, আমি একসাথে মানে আমার আজব লেগেছে ঘটনাটা, মানে এত বেশ ওনার ভাষায় যে কেউ যদি এই জিনিসটা প্রত্যক্ষ করে তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাসের জন্য সে ডিপ্রেশনে চলে যাবে। একদম একদম। তিনি দেখলেন যে মেয়েটি বাসায় রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেলেন। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা মেয়েটি বের হচ্ছে না ওয়াশরুম থেকে। তো ওই রুম দরজা অনেকবার ধাক্কাধাক্কি করলো। রাত তখন 2টা-3টা বাজে, এবং অনেকবার ধাক্কা দেওয়ার পরও আসলে দরজা কেউ খুলছে না। তো তার মোটামুটি চিন্তার বিষয় কি, তার মাথায় অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। মেয়েটির কি হলো, ভিতরে কোনো অঘটন ঘটলো কিনা, কোনো শব্দও তো পাচ্ছি না। সে নিচে যায় এবং তার চাচাকে উপরে নিয়ে আসে। তো নিয়ে আসবার পর চাচাও দরজা ভাঙতে পারছে না, আসলে দরজাটা অনেক শক্ত ছিল। তো দরজা 3-4 জন মিলে নেওয়ার পর ভাঙার পরে দেখে বাথরুমে আসলে মেয়েটি নাই। আচ্ছা। কিন্তু সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে সে চোখের সামনে ঢুকলো বাথরুমে, ঢোকার পরে এবং যখন দরজাটা খোলা হলো তখন বাথরুমে কেউ নাই। অদ্ভুত ব্যাপার যে দেখা গেল যে বাথরুমে কেউ নেই। বাম পাশে ছিল, খোলার বাম পাশে ছিল। দেখো বেসিনের মধ্যে একটি মাথা, সেই মেয়েটির মাথা বেসিনের মধ্যে পড়ে আছে, শরীর নাই, কিছু নাই, এবং আসলে কোনো চিহ্ন নাই যে এখান থেকে আসলে বাকি পোর্শনটা কোথায় যাবে। রাইট, সেটাই। তো চাচা মোটামুটি ভয় পেয়ে যায়। শুধু চাচা না, অ্যাকচুয়ালি আশেপাশের লোকজনেরও কোয়েশ্চেন যে ঘটনাটা কিভাবে ঘটলো। এবং যদি কেউ বলে যে না আমি বাথরুমে মাথা পেয়েছি, এটা কেউ বিশ্বাস করবার মানে বিশ্বাস কেউ করবে না। বডি কোথায় গেল, রাইট, তাহলে তোমরা কিছু করেছো, এরকম কিছু একটা করতে করতে পুলিশি কেস হয়ে যায় আসলে ভাই। এবং পুলিশি কেসটা তো মনে হয় বাড়িওয়ালা নিজেই করেন, এবং চাচা নিজে করেন। যদি কেউ ক্লেম করে তাহলে আমাদের উপর পুরো দোষটা চলে আসবে, আর আমরা লুকাতে পারবো না। আপনার বাসায় যদি এরকম হয়, আপনি মানে কখনোই আপনি চাবেন যে সেফ থাকতে, কারণ ঘটনাটা তারা জড়িত না। তো পুলিশ তারা কিছু বিশ্বাস করবে না, সে যতটুকু স্পেসিমেন পায় টুক নিয়ে চলে যায়। আসলে কোনো ধরনের চিহ্ন আসলে বডির মধ্যে পায়নি যে কেউ কিছু করতে পারে, তাই তাদেরকে ওই দিন জেরা করবার পর ছেড়ে দেওয়া হয়। মানে একটা মাথা দেখে আর কি, মাথা দেখে কিছু অনুমান করা যাচ্ছে না, এবং মাথাটা তারা রেখে দেন, এবং পুলিশি কেসটা সেটা চলতে থাকে। সবার মধ্যে কেসটা চলছে, পুলিশের মধ্যে কেসটা চলছে, চাচার মধ্যে ঘটনা চলছে, কিন্তু মেয়েটি যে ছিল সে প্রত্যক্ষ করেছে, তার সাথে 2-3 মাস ছিল, সেই মেয়েটি নাই। এবং আফসানা কাজীর যার কথা বলছি, তার কি অবস্থা, তার পাশেই তো থাকতো। একদম। একদিকে যেমন হচ্ছে আইনি জটিলতা শুরু হয়ে গেছে, ঠিক একইভাবে তার কাছে ব্যাপারটা সে তো চলে আসে, এবং সে মনে হয় আমি কি কোনোভাবে আসলে এটার সাথে জড়িত, আমি কি কিছু করেছি নাকি। তার কথা সে কিছু করতে পারে বা কিছু। যাই হোক, 7 মাস চলে যায়, কিন্তু ডিপ্রেশনের রেশ কাটে না।
তার সে ডিপ্রেশনেই পড়ে থাকে, কারণ অন্য লোকদেরকে সে যদি ঘটনাটি বুঝিয়ে বলে আসলে কেউ বিশ্বাস করবে না। স্বাভাবিক, খুবই। তখন রোজা রাসেল ভাই, নবম রোজা ইস্টার্ন প্লাজা গেছে শপিং করতে, আমাদের হাতিরপুলে ইস্টার্ন প্লাজায়। ইস্টার্ন প্লাজার নিচে ইফতার করতে যাবে, তখন মাত্র ইফতারি প্লেটটা হাতে এসে পৌঁছেছে, এমন সময় দেখি আমাদের পিছনে ইস্টার্ন প্লাজার পেছনে কিন্তু সিঁড়ি, তো পিছন সিঁড়ি দিয়ে একজন মেয়ে নামছে, এবং সে যখন ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ওই হুবহু সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল, সে ইফতার রেখেই দৌড় দেয় তার পেছনে, এবং এক প্রকার তার কাছে মনে হয় মেয়েটি মনে হয় আমাকে দেখেই পালাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। সে একটা সময় মেয়েটাকে হারিয়ে ফেলে। বাসায় আসে, বাসায় এসে চাচাকে ঘটনাটা খুলে বলে, এবং চাচা জিনিসটাকে আর নরমালি নেয় না, সে আবারও পুলিশকে বিষয়টি জানায়। পুলিশও সার্চ করতে থাকে, কিন্তু পুলিশের কাছে কিন্তু সেই মাথাটা এখনো আছে রাসেল ভাই। এরপর থেকে তিনি খুব ভয় পেয়ে যান যে না, আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো না, আমার সাথে কেউকে রাখো, আমি একা থাকতে পারবো না রুমে। ঠিক 7 দিন পর, তখন 16তম রোজা, সেহরির জন্য প্রচন্ড জোরে দরজা ধাক্কাধাক্কি চলছে। সে মনে করে যে সেহরির সময়টা মনে শেষ হয়ে গেল, চাচি তো রাগ হয়ে যাবে। উঠে দেখি যে মাত্র 3টা বাজে। দরজা খুলে দেখে কেউ নাই। হঠাৎ করে মাথা ঘুরাতে চোখ পড়ে বাড়ির ঠিক কর্নারে, ওই পাশেই তো ছাদ, কর্নারে একটি বাচ্চা মেয়ে দাঁড়ানো, এবং সেই বাচ্চাটা হচ্ছে দোতলার বাড়ি, মানে ভাড়াটিয়ার বাচ্চাটা 9 বছরের ছিল। সে কাছে যায়, কাছে যেতেই দেখে বাচ্চাটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা। আরো কাছে যায়, যাওয়ার পর দেখে এটা সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল দ্বিতীয়বারের মতো। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মেয়েটির মাথা ঠিক একইভাবে, মাথাটি আলাদা ছিল, দ্বিখণ্ডিত ছিল, অলমোস্ট লাইক মাথাটি ঝুলছে আর বডিটা দেয়ালের মানে রেলিং। সে অজ্ঞান হয়ে যায়, এবং যথারীতি চাচি তাকে ঠিক সেহরির জন্য ডাকতে আসে চাচির ভাষায়। তো চাচি বলে যে আমি তো ওকে এরকম অবস্থায় পেয়েছি। চাচিও আমার ক্লিনিকে আসে রাসেল ভাই, সত্যি কথা বলতে। উনিও আপনার পেশেন্ট? না, উনি ওনার সাথেই আসে। আচ্ছা 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 আচ্ছা। তো উনি বলে যে আমি ওকে পর অবস্থায় দেখি। তো যখন ঘরে নিয়ে নরমাল করেন এবং জানা যায় ঘটনাটি, তখন থেকে তাকে আর ওই রুমে রাখা হয়নি। কিন্তু রাসেল ভাই ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে তার চাচা ওই রুমটি আবার ভাড়া দিয়ে দেন, সাবলেট দিয়ে, মানে টুলেট দিয়ে ভাড়া দিয়ে দেন। আচ্ছা। কথা হচ্ছে এত কিছু ঘটার পর ওই রুমটি কেন ভাড়া দিচ্ছে এই জিনিসটা তাদের মাথায় আসে না, কারণ ওই রুমেই কি সমস্যা, এই জিনিসটা তারা কোনো মানে বের করার চেষ্টা করেননি। আচ্ছা। তো ভাড়া দেন একজন স্বামী স্ত্রীকে, ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনকে ভাড়া দেন। তো প্রায় সময় রাসেল ভাই খুব ঝগড়াঝাটির সাউন্ড আসতো উপর থেকে। তো তাদের মনে হতো যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়া হচ্ছে, বা মনে হচ্ছে এরকম অবস্থা যে ওই রুমটা কেউ ভেঙে ফেলবে, চুরমার করে ফেলবে, এত লাফালাফি হচ্ছে। তো একদিন হঠাৎ করে বিকালবেলা ওই যে ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তারা বলতো যে খালাম্মা আপনাদেরকে একটা কমপ্লেন দিতে আসছি, আমরা বাসাটা থাকবো না। তখন আমি কিন্তু রাসেল ভাই বলছি, তত কিন্তু পুলিশ কেস চলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি বাসা থাকবো না, এই বাসায় থাকা সম্ভব না, কারণ আমরা দুজন যখন থাকি প্রায় সময় রাত্রেবেলা আমাদের দরজাটা খুব জোরে জোরে নক করা হয়, মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। দরজাটা খুলি এবং খুলে দেখি কোনায় একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড প্রায় 2-3 দিন ওই কোনায় বাচ্চাটাকে খালি সেভ করতে যেয়ে দেখে বাচ্চাটা ওখানে নাই। এভাবে থাকা সম্ভব না। সেটাই। তো তারা বাসাটা ছেড়ে দেয়। এরই মধ্যে একদিন রাসেল ভাই, ওনারা কি এমনি বাচ্চাটার কোনো বর্ণনা দিয়েছিল, চেহারার বর্ণনা? যেটা বর্ণনা হচ্ছে কোনার একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তাদের বর্ণনা কি রাসেল ভাই, এগুলি বর্ণনা করা যায় না। তারা দেখে যে মানে দেখেছে একটা মানুষ, এটা দেখার পর তাদের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাকে শেয়ার করবে, কার কাছে শেয়ার করবে? তো আলটিমেটলি যেটা হয় যে এর কিছুদিন পর যেটা হয় যে মেয়েটি, যার কথা বলছিলাম আফসানা কাদির, তিনি ছাদের মধ্যে বিকালবেলা দাঁড়িয়ে আছেন, নর্মাল অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা মানুষ তার কাঁধে হাত রাখলো। হাত রাখার পর সে খুব চমকে গেলেন, মনে হচ্ছিল যে ওই চাচি বা কেউ হতে পারে। হাত রাখার পরে যখন মাথা ঘুরিয়ে দেখে যে সেই দ্বিখণ্ডিত বডি, মাথা আলাদা অবস্থা, এবং আপনার সারা শরীর, মাথা থেকে শরীর থেকে মাথাটি আলাদা, এবং জাস্ট মুহূর্তের মধ্যে তাকে জাস্ট একটা ধাক্কা দিল, সে পড়ে গেল নিচে। 3.5 তলা ছাদের থেকে সে পড়ে গেল। এবং আমি আপনাদের শুরু থেকে বললে হয়তো জিনিসটা মজা চলে যেত। এখন আমার ক্লিনিকে যিনি আসেন, সেটাই ঠিক খুঁড়িয়ে আসেন, এবং তার ডান হাঁটুটির একদম মানে প্লেট যেটা, সেটা ভেঙে যায়। এবং
এটাও বলেন যে তিনি যে এই যে কতবার তাকে কোর্টে যেতে হয়েছে, কারণ এখন পর্যন্ত তিনি যাচ্ছেন, কিন্তু প্রায় 10 বার তিনি কোর্টে হাজিরা দিয়েছেন, তার মানে এটা এখনো চলছে। তখনও বিদ্যমান ছিল, এটি প্রায় 2004 পর্যন্ত চলে। তো কোর্টে 10 বার হাজিরা দেওয়ার পরে আসলে জিনিসটা কোনো সুরাহা না হওয়ার পরে পুলিশ যখন কেসটি ক্লোজ করে দেবে ঠিক তখনই একটা অপশন পায় আর কি, একটা সূত্র পায় এবং দেখে যে কুড়িগ্রামে সেই মেয়েটি 10 বছর আগে 1989 সালের জানুয়ারি মাসে মারা যান। ভাবা যায় এটা? এবং মারা যাওয়ার কোনো আলাদা করে কোনো কিছু বের করা যায়নি যে আসলে মারা যাওয়ার সময় কি মাথা আলাদা ছিল বা কিছু, তাহলে মাথাটি কেন বেসিনে দেখা হলো, এরকম কিছু ঘটতে পারে। তো এটা জানার দরকার নেই রাসেল ভাই, আমি জানি না, আমিও জানতে চাইনি, আমি নিজেই ভয় পেয়ে গেছি। জাস্ট ভাবলাম যে না, এটা ভূত এফএম এসে শেয়ার করা দরকার। অনেক মানে কষ্টে একজনের দেখা মেলে, তো তিনি আমাকে একজনের কাছে নিয়ে যায়, বলে যে তুই এত ঘটনা খুঁজিস, আজকে একটা ঘটনা দিব তোকে, তো অনেক কিছু ডেসক্রিপশন চেঞ্জ করে দিবে। তো আমি যার সাথে দেখা করি তার বয়স মনে হয় 74-75 হবে, সে বয়সটা ঠিক মতো বলতে পারছে না আর কি। আচ্ছা। তো বলছে যে আমার নিজেরই একটা ঘটনা আছে, তো তার বাবা আর কি কবর খুঁড়তেন, সেই থেকেই প্রথাটা চলে আসে, তাদের জমি জমা ছাড়া কবরের খোঁড়ার মাধ্যমে কিছু খোরাক চলে আসে ফ্যামিলির জন্য। তো আপনার ঘটনা হচ্ছে 1988 সালে বন্যার পর চারিদিকে খালি থই থই পানি, আর বরিশাল হলে তো কোনো কথা নেই। যে বরিশালে যে ঘটনাটা, কাউয়ারচর এরিয়াতে একটা জায়গা আছে বরিশালে, আপনার যেখানে নদী মানে আপনার যেখানে ঘাট এখন তার অপোজিটে কাউয়ারচর নামে একটা জায়গা আছে। তো এটার ভিতরে অনেক ভিতরে একটি গ্রামের ঘটনা। তো তখন আপনার 1988 সাল তো বুঝছেন, ওখানে এত সভ্যতার আলো তখনও পৌঁছায়নি। তো সে ওই অত্র এলাকার আর কি যত সব মানুষ মৃত্যু হতো সবার কবরই তিনি খুঁড়তেন। আচ্ছা। তার বাবাও খুঁড়তো, তার বাবা মারা যাওয়ার পর তিনি খুঁড়তেন। তখন তার বয়স হচ্ছে 45 বছর। পেশাই হচ্ছে এটা, এবং উনি এটাই রেগুলার করেন। জি। তো কোনো মানুষ মারা গেলে তাকে ছাড়া কবর খোঁড়া হতো না। আচ্ছা। এবং তার এত এক্সপিরিয়েন্স যে এখন যে ঘটনা বলবো রাসেল ভাই, সেই এক্সপিরিয়েন্স সবকিছুকে ধূলিসাৎ করে দেয়। আচ্ছা। তো একদিন আপনার প্রচন্ড গরম পড়েছে, তো আপনার সন্ধ্যা চলে আসছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা। তো সে একটি গাছের নিচে বসে রেস্ট নিচ্ছিল, বাতাসের জন্য ওয়েট করছে, যখন বাতাস আরাম করে বসে আছে আর কি। এমন সময় একটি লোক, মাগরিবের আজান তখন দিবে অবস্থা, একটি লোক তার কাছে আসে, এসে বলে, ভাই আমার বাড়ির মালিক মারা গেছে, ওনার কবর দিতে হবে। তো এত সুন্দর অমায়িক ভাবে বলে যে সে ওই জায়গা থেকে দাঁড়াতে বাধ্য হয়, অটোমেটিক দাঁড়িয়ে যায় সে, এবং তার পেছনে পেছনে হাঁটা ধরে। তো বলে বাড়িটা কথা বলে আপনার যে বাড়ি থেকে 1/2 মাইল দূরে। তো ওখান থেকে হাঁটা ধরে, তো হাঁটার ডিসক্রিপশন দিয়ে উনি দিল এভাবে যে আমি যদি 2 কদম দিই সেই লোকটি দেয় 8 কদম। তো অনেক ফাস্ট হাঁটছে। তো আমি তাকে ধরার চেষ্টা করি, যতই কাছে যাই ততই সে দূরে চলে যায়। তো গ্রামের যে আইল আছে, ক্ষেতের আইল দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো যে বাড়িতে ঘটনা, সেই বাড়িটি জনশূন্য, কোনো মানুষ নাই। একটি বাড়িতে মানুষ মারা গেলে সবার আগে কান্নার মানে সাউন্ড চলে আসে কানে, যে এক মহিলারা কাঁদছে, কিন্তু ওই বাড়িতে কান্নার সাউন্ড আসতেছে সেটা একজন পুরুষের। আচ্ছা। তো বাড়িতে ঢোকার পরে পুরুষ কাঁদছে। বাড়িতে ঢোকার পরে চারিপাশে গাছগাছালি, ওই ঘরটার সামনে উঠোনের মধ্যে একটি লাশের খাটিয়া পড়া। লাশের খাটিয়াটা খোলা, এবং তিনি দেখলেন যে একটা কান্নার সাউন্ড ভেসে আসছে, এবং রুমের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে ঢোকার পরে যেটা দেখে যে একটি লাশের পায়ের কাছে একজন লোক বসে কাঁদছে। এটা সেই লোক যে লোকটা তাকে নিয়ে আসছে, সেই লোকটাই পায়ের কাছে। তো তিনি দেখলো যে লাশের উপরে একটা ময়লা কাপড় লাশের উপরে আছে। তো এখন তো আমাকে মানে প্রিপারেশন নিতে হবে, লাশটাকে মানে গোসল করাতে হবে, কাফনের কাপড় পরাতে হবে। তো সে কি করে, মাথার কাছে যে মানে কৌতূহল বশত লাশটার কাপড়টা সরায়। অনেকেই লাশ মানে এটা স্বাভাবিক একটা ব্যাপার, সবাই দেখতে চায়। জি, সেই কাপড়টা সরানোর পরে রাসেল ভাই যেটি দেখে সেটি হচ্ছে এই মানুষটি যাকে নিয়ে এসছে সেই মানুষটির লাশ, এবং সেই মানুষটির পায়ের সামনে বসে কাঁদছে, এবং সেই মানুষটির চেহারা তিনি দেখছেন। এবং মানে এটার এই জায়গায় আমি কথা বলতে চাই যে গল্পটা এখানেই শেষ নয়, এরপর আর অনেক কিছু পড়ে আছে। মানে এইটুকু গল্প আমাদের শুনলে মনে হয় যে যে নিয়ে আসছে তার লাশ, এরকম আমরা হয়তো শুনেছি, কিন্তু এর পরের অংশটুকু আমরা আসলে মানে অবিশ্বাস্য। যে রাসেল ভাই যেটি হচ্ছে আমার নিজেরই প্রতিবার কথা বলছি, আর আমার মানে নিজেরই ভয় লাগছে কথা বলার সময়, ঘটনার সময় এক্স্যাক্টলি সে একই ফিল করেছি আমি। তো
কি হলো, উনি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। উঠোনে ওই লাশের খাটিয়ার পাশে বসে মাথার মধ্যে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, বলে আল্লাহ তুমি আমাকে যা দেখিয়েছো ওইগুলি আমি দেখি নাই, এটা আমার দেখার কথা না। সে প্রার্থনা করছে, আমি এইরকম আমার ডিসক্রিপশন, আমার এতদিনের এক্সপিরিয়েন্সে এই ডিসক্রিপশন নাই, আমি কি করব এখন? সে চারিপাশে হন্ত নন্ত হয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এবং হঠাৎ করে দেখলো ওই লোকটি তার পিছনে পেছনে চলে এসছে, বলে ভাই কবর তো দিতে হবে। তো সে আবার মানে ওনার অমায়িক ভাষায় সে আবারও তার পেছনে পেছনে বাড়ির দিকে গেল, কিন্তু ভয় তো মনের থেকে যাচ্ছে না। তো সে কি করলো, আশেপাশে মানুষ খোঁজা শুরু করলো অনেক কষ্টে, কারণ ওই এলাকাটা তার কাছে একদম অপরিচিত, কিন্তু এতদিন ধরে সে ওই বাড়িতে এই এলাকায় সেরকম কখনো আসেনি এবং এই লোকটিকেও সে কখনো দেখে নাই। আচ্ছা। তো যাই হোক, সে আপনার একজন মানুষ খুঁজে পেল, তাকে জিজ্ঞেস করলো যে ভাই এখানে মসজিদ কোথায় আছে। তখন ঈশার নামাজের আজান পড়েছে। তো তখন এটা বোঝা গেল যে রাত 7টা-8টার মাঝামাঝি, আর ওই সময় রাত 7টা-8টা মানে রাসেল ভাই এখন অনেক রাত। তো উনি কি করলো, ওই লোকটিকে বললো যে ভাই মসজিদ কোথায়। তো সেই মসজিদে ঈশার আজান পড়ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে এবং ওখানে ইমাম চলে আসছে, মোটামুটি নামাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে ওই জায়গায়। তো ওখানে খাদেম সাহেবকে পেল। আচ্ছা। বললো যে ভাই একজন মারা গেছে, ওনার তো গোসল টোসল করাইতে হবে, গরম প্রচন্ড, ডেড বডিটা যত তাড়াতাড়ি কবরস্থ করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো সে ওই খাদেমকে নিয়ে ওই বাড়িতে যাবে। তো গেল এবং বাড়িতে গিয়ে খাদেমের, রাসেল ভাই মানে ওখানকার একটা মানুষ মারা গেলে অনেক ধরনের প্রশ্ন সবার মধ্যে জেগে ওঠে, যে কিভাবে মারা গেল, কি হয়েছে। ওই খাদেম কোনো কিছু জিজ্ঞেসই করছে না, খালি বললো যে ভাই একটু চারিপাশে কাপড় টানান, গরম পানি নিয়ে আসেন, আর ওই যে বড়ই গাছ, অন্ধকারের ভিতরে বড়ই গাছ তার সুন্দর, সে জানে বুঝে গেল, ওই বড়ই গাছ থেকে কিছু বড়ইয়ের পাতা নিয়ে আসেন। আচ্ছা। আর মসজিদে যান, মসজিদে যে আপনি কিছু জিনিসপত্র পাবেন যেগুলি আমাদের লাশের গোসলের পরের জিনিসগুলো লাগে, কাফনের কাপড় থেকে শুরু করে রাসেল ভাই সবই রেডি মসজিদে। আপনি তখন বাইরে বলছিলেন আমাকে যে কাফনের কাপড়, আতর, কাফনের কাপড়, চাপাতি, সুরমা সব রেডি, মুখ সব থোকায় থোকায় মসজিদের বাইরে সাজানো, যেন সবকিছুর প্রস্তুতি নেয়াই আছে। খালি মনে হয় যে ওনাকেই দরকার, জিনিসটা এরকম হয়ে গেছে। তো উনি কি করলেন, জিনিসগুলা সব সুন্দর সাজানো পেয়ে মানে ওনার প্রতি যত ঘন্টা পের হয় তত পার হচ্ছে তত তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে বাড়িতে আসলো এবং সব জিনিস হুজুরকে বুঝাই দিল। হুজুর মানে রাসেল ভাই বলতে গেলে গোসলের পানি যত গড়িয়ে আসে তত সুগন্ধি বেরিয়ে আসে। চমৎকার ভাবে গোসল করাচ্ছেন। এরকম গোসল তিনি আগে কখনো দেখেন নাই। যত গোসলের পানি গড়িয়ে গড়িয়ে বাইরে আসতেছে তত বেশি গন্ধ বেরোচ্ছে। আপনি একটা কথা বলছেন মাঝখানে বাইরে যে চারিদিকে ঘিরে দিতে বলেন উনি। হ্যাঁ, চারিদিকে ঘিরে দিতে বলেন কাপড় দিয়ে সুন্দর করে। নর্মালি মানুষ মারা গেলে আমরা চারপাশে কাপড় দিয়ে ঘিরেই দিই, কিন্তু ওখানে তো মানুষ নাই, গোসল তো সে এমনিও করাতে পারতো, কিন্তু সে তার নিয়ম অনুযায়ী গোসল করায় এবং পানি যত গড়িয়ে আসে তত গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ে। তো কি হলো, সে একটু অবাক হয়ে যাচ্ছে যে এরকম ঘটনা কখনো সে আগে দেখে নাই। হঠাৎ করে রাসেল ভাই যে জিনিসটা আসলে মানে জানি না সবাই কিভাবে নিবে, আমি কিভাবে নিয়েছি রাসেল ভাই, আমি ভয় পেয়ে যাই যে হঠাৎ করে 200 থেকে 300 জন লোক ওই বাড়ির দিকে এগিয়ে আসছে। তার ভাষ্য মতে যে 200-300 কখনোই হবে না, আরো বেশি মানুষ হবে। যে এখন যখনই সে চিন্তা করে যে এই লাশটাকে উঠিয়ে খাটিয়াটা ধরে নিয়ে যাবে কে, আমি আর হুজুরই তো আছি, আমরা দুজন মিলে কি নিতে পারবো? সেটাই তো। হঠাৎ করে চিন্তা করতে করতে 200 থেকে 300 জন মানুষ চলে আসলো। আকাশে চাঁদ এবং ক্লিয়ারলি সবই দেখা যাচ্ছে। এই 200-300 মানুষ রাসেল ভাই খালি কালিমা শাহাদাত পড়তে পড়তে আসছে। আচ্ছা। তো কালিমা শাহাদাত পড়তে পড়তে আসে, যখন কোনো লাশ আমরা নিয়ে যাই দেখা যায় যে কেউ মনে মনে পড়ে, কেউ আস্তে আস্তে পড়ে, কিন্তু এরা এমন তালে তালে পড়ছে কালিমা শাহাদাত যে একজনের মুখ থেকেও মিস হচ্ছে না, কারণ এরকম সবাই জোরে জোরে পড়ছে। এবং কালিমা শাহাদাত পড়ে সবাই যখন কাছে আসলো, কাছে আসার পর আসলে কারোরই চেহারাই দেখা যাচ্ছিল না। মাথার টুপিটা পরিষ্কার, পাঞ্জাবি সাদা, সবকিছু ঠিক আছে, কিন্তু চেহারা কারোই পরিষ্কার না। সে কাঁধে কোদালটা কাঁধে নিল এবং লাশের সাথে সাথে চলা স্টার্ট করলো। তার ভয় তো রাসেল ভাই আস্তে আস্তে বাড়ছে, কমছে না। আমি কোথায় যাচ্ছি, আমাকে এই জায়গায় নিয়ে আসছে, আমার এটা কি আমার স্বপ্ন, আমার হ্যালুসিনেশন, এটা কি আমি নিজেও জানি না। এবং কিন্তু অভিজ্ঞ একজন মানুষ, উনি কিন্তু এতদিন ধরে কাজ করছে এবং ওনার বাবাও কাজ করেছে, ওনার বাবার কাছেও তিনি এরকম ঘটনা শোনেন। রাসেল ভাই লাশ নিয়ে হাঁটছে তো হাঁটছেই, মাইলকে মাইল হাঁটছে, 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, রাস্তা শেষ হয় না। কবর কোথায়? কবর তো আশেপাশে কোথাও দিয়ে দিলেই হয়তো, রাস্তা শেষ হয় না। এবং এরকম রাস্তা সে আগে কখনো হাঁটে নাই। অনেকক্ষণ পরে তার কাছে মনে হয় আমি 6-7 ঘন্টা হাঁটলাম, হাঁটার পরে আমি একটা জায়গায় আসলাম, ঘুটঘুটে অন্ধকার, চারিপাশে অন্ধকার,
খালি চাঁদের আলোতে আমি কিছু জিনিসগুলো বুঝলাম যে এটা একটা কবরস্থান। কবরস্থান রাসেল ভাই অনেক বড়, ওই জায়গায় খালি থই থই পানি, মানুষ মারা গেলে দেখা যায় লাশ ভাসিয়ে দিচ্ছে। কিন্তু এই জায়গায় এত সুন্দর ফিল, এত সুন্দর মাঠ, এত বড় কবরস্থান সে আগে কখনো ওই এলাকায় দেখেনি। কবর যখন ঢুকে যায় কবরস্থানে ঢোকা মাত্রই রাসেল ভাই, এখন তো যাবে জানাজাতে, ঢোকা মাত্রই দেখা যায় যে ওই যে 200-300 মানুষ আসছিল পিছিয়ে পিছিয়ে, সবাই কালিমা শাহাদাত বলতে বলতে স্প্লিট আপ করে ফেলে, সব আলাদা আলাদা হয়ে 10-20 জন করে ভাগ করে মাঝখানে লাশটা চলছে, তারা ঘুরে ঘুরে যাচ্ছে কবরটার দিকে। এবং জানাজা হয়েছে ঠিক কবরটার আগে, একটু আগে। তো লাশটা রেখে যখন জানাজা পড়ে রাসেল ভাই সে কোদাল টোদাল রেখে অজু করতে যায়, পাশে একটি পুকুরের মতো ছিল, অজু করে আসে এবং দেখে যে ওই 200-300 লোক ইম্পসিবল, পুরো জায়গাটাতে মানুষ ভরে যায় খালি জানাজাতে, 1-2 মানুষ না, এরকম মানুষ মুহূর্তের মধ্যে শত শত মানুষ জানাজাতে চলে এসছে। এবং ওই যে খাদেম সাহেব সে নামাজটা পড়ায়, নামাজটা পড়াবার পরে লাশটিকে কবরস্থানের কাছে নিয়ে যায়, যেটা সব কিছুর ডেসক্রিপশন রাসেল ভাই চেঞ্জ করে দেয়। কবরটার পাশে লাশের খাটিয়াটা রাখা হয় এবং লাশটা উনি যেটা দেখে যে লাশটা আস্তে আস্তে গড়িয়ে কবরের মধ্যে চলে গেল। কেউ ধরেনি লাশটাকে, না হুজুরটা না সে, তার না ছিল তার কোনো আত্মীয় স্বজন। আস্তে করে লাশটা চলে যায় কবরের ভিতরে এবং কবরের ভিতরে যাওয়ার পর আমরা লাশের বাঁধনটা খুলে দিই, সে দেখে অটোমেটিক লাশের বাঁধনটা খুলে যাচ্ছে আর আস্তে করে লাশটা মাথাটা পশ্চিম দিকে কাত হয়ে গেল। এটি কে করছে রাসেল ভাই? ওনার মাথায় এগুলো কিচ্ছু নাই। সেটাই হয় আমি কিছু বলতে পারছি না, খুব মন দিয়ে রাসেল ভাই বলছে যে লাশের সাথে 2 ছেলে নামবে এবং সে যদি বাবা হয়, ভাই হয়, ছেলে হয়, তারা কি করে লাশটাকে আপনার কবরের ভিতরে নামিয়ে দেয়। কিন্তু লাশটা অটোমেটিক কবরের ভিতরে ঢুকে গেল এবং আস্তে করে খাদেম সাহেব বলল, এই তুমি এখন চাটাই দিয়ে দাও। চাটাই তো না, কলা পাতা, বাঁশ দিয়ে দাও। সুন্দর করে বাঁশগুলো সাজিয়ে রাখার পর কলা পাতা দিল। আর মজার বিষয় আসলে একটা জিনিস স্কিপ করে গেছি, উনি যখন কবর খুঁড়ছিল উনি একটা করে কোপ দিচ্ছে, তার কাছে মাটি আসছে 10টা কোপের মাটি, অনেক বেশি পরিমাণে, অনেক বেশি। মনে করেন 40 মিনিট লাগে, 40 থেকে 50 মিনিট লাগে তার একটা কবর খুঁড়তে, সে 2 মিনিটে কবর করা হয়ে গেছে। তো যাই হোক, ঘটনাতে চলে যাই। উনি যখন কবর দেওয়া শেষ হলো, কবর কাঁধে রাসেল ভাই আবারও কাঁধে কোদাল উঠাতে এসে দেখলো আশেপাশে একটা মানুষ নাই। যখন কবরটা খোঁড়া শেষ হয়ে গেছে, সবাই লাশটাকে নামিয়ে দিয়ে গেছে এবং মুনাজাত হয়েছে, ওর মধ্যে মুনাজাত হয়ে গেছে। মুনাজাত হওয়ার পর যখন কবর সে যখন কাঁধের মধ্যে কোদাল উঠালো, একটা মানুষ নাই রাসেল ভাই, জনশূন্য সেই এলাকায়। সে একা ওই কবরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে এবং সারা রাত সে কবরের পাশেই ছিল, ওখান থেকে এক ফোঁটাও মুভ করেনি। একটা সময় ঘুম চলে আসে, ঘুমিয়ে যায়, ঘুম ভাঙে। সকালবেলা দেখে যে তার ছেলে তাকে ডাক দিয়ে ঘুম থেকে উঠালো যে, আব্বা তুমি কই ছিলা? তুমি কি কালকে রাতের বেলা শহরে গেছিলা? সে তার ছেলেকে ডিসক্রাইব করতে পারে না সে কোথায় গিয়েছিল, সে জানে না সে কোথায় গিয়েছিল, তার কাছে ভাষা নাই আমি কোথায় গিয়েছিলাম। তো রাসেল ভাই, আপনি এরকম একটা সিচুয়েশন ফেস করলে সকালবেলা চাবো জিনিসটা যদি কোথায় হয়েছে সেই জিনিসটা আবার চেক করবার জন্য। কৌতূহল আপনারও থাকবে, আমারও থাকবে, তার মধ্যেও কৌতূহল ছিল। সে কি করলো, গতকাল রাতে যে রাস্তা ধরে সে ওই জায়গায় গেছে, সেই রাস্তা ধরে সে আবারও হাঁটা ধরলো। কিন্তু প্রেসক্রিপশন রাসেল ভাই সেগুলো দেয় না। সেই বাড়িতে দেখে এত মানুষ, উঠোনে এত মানুষ, বাড়ি ভর্তি মানুষ। জিজ্ঞেস করলো, আচ্ছা সৈয়দ আশরাফ আলীর বাড়ি এটা না? তো ওখানকার মহিলারা বললো যে হ্যাঁ, সৈয়দ আশরাফ আলীর বাড়ি এদিক দিয়ে একটু ভিতরে, ইঙ্গিত দেখালো। তো তার আর সাহসে কুলন না, কারণ কালকে রাতে তিনি এই বাড়িতেই আসছিল। সে যখন মহিলাকে জিজ্ঞেস করলো, এই বাড়িতে সৈয়দ আশরাফ আলী গতকালকে মারা গেছে না? তখন এই মহিলা বলে, না না, সৈয়দ আশরাফ আলী তো মারা গেছে আজকে থেকে 20 বছর আগে। তাহলে গতকাল রাতে তার কবর ছিল কার? এত মানুষ আসলো কোথা থেকে? সে স্বপ্ন দেখেনি রাসেল ভাই, সে অরিজিনালি একটা মানুষকে গতকাল কবর দিয়েছে। হ্যাঁ, আমার কাছে এই জায়গায় সে মনে হচ্ছিল যে পুরো জিনিসটা স্বপ্ন দেখে, কিন্তু যে কি অবস্থা হয়েছিল ভদ্রলোকের যখন উনি পুরো জিনিসটা এক্সপেরিয়েন্স করেছেন। এবং ব্যাপারটা হচ্ছে যে যেই ভদ্রলোক, আচ্ছা এই ভদ্রলোক সম্পর্কে কিছু জানা গেছে যে সৈয়দ আশরাফ আলী? ওই ভদ্রলোক মাঝে মধ্যে ঢাকায় আসে, ওইখানে উনি এখন বয়স বেশি হয়ে যায়। সৈয়দ আশরাফ আলী সম্পর্কে উনি জানেন, উনি জানতেও চায়নি, উনি কবর খুঁড়ে ওইখান থেকে জানার কথা না, জানতে চাইবে না কেউ। এই ঘটনা প্রত্যেকটা মানুষ চাইবে যে এই ঘটনা আমি যত তাড়াতাড়ি পারি ভুলে যাই, আর যেন জীবনে কোনোদিন এরকম যত ভুলবো তত ভালো আমার জন্য। একদম, যত ভুলবো তত বেশি ভালো আমার জন্য। কিন্তু রাসেল ভাই, সত্যি আমি একটু ইন্টারাপ্ট করলাম যে রাসেল ভাই, যে উনি
বলছে যে আমি যে সৈয়দ আশরাফ আলীর কবর দিলাম, আমি যদি স্বপ্ন দেখতাম তাহলে আমি দৈনন্দিন জীবনে যাদের সাথে চলাফেরা করি তাদের চেহারা দেখবো। আমি এমন একজনের চেহারা দেখবো কেন যে কে আমি জীবনেও দেখি নাই। রাইট, এটা কখনোই আমার স্বপ্ন হতে পারে না। আমি নিজের চোখে ঘটনা দেখেছি, আমি নিজে কবর দিয়েছি, আমি নিজে কাঁধে কোদাল উঠেছি, আমি সব ফিল করি। আমার হাতের মধ্যে এখনো কোদালের ছাপ। রাসেল ভাই যেটি ঘটনাটি বলবো আগে, সেটি হচ্ছে আপনার গাজীপুরের একটি ঘটনা। আজ থেকে অনেকদিন আগের ঘটনা, প্রায় 18 বছর আগে, 1997 সালের দিকে। তো আমি যার ঘটনা বলবো তিনি হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান রাসেল ভাই। আচ্ছা। তো তার নাম জহির। যেদিন ঘটনাটি ঘটে সেদিন, ওই দিন প্রচন্ড গরম। তো হঠাৎ করে একটি ছেলে আসলো। তো সে দোকানেই বসেছিলেন, সে অন্য একজন দোকানে চাকরি করতেন আর কি। সে ছেলে এসে বলল, ভাই আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, আপনাকে যেতে হবে। তো প্রথমে আমতা করলো যে আমি যাব না, এখন কাজ আছে, অন্য পাশে যেতে হবে। তারপরেও তাকে যেতে হলো অনেক জোরাজোরি করবার পর। তো প্রায় হাফ মাইল দূরে, ওই জায়গা থেকে হাফ মাইল দূরে যাওয়ার পরে ওই বাড়িতে অলমোস্ট একটি চারিপাশে গাছগাছালি, একতলা বাড়ি রাসেল ভাই। তো ওনাকে নিয়ে গেল একটি রুমের ভেতরে, এবং রুমের ভেতরে এটাকে ডিবি রুম বলে, ডিস্ট্রিবিউশন বোর্ড রুম বা কিছু একটা। সে ওই জায়গায় যাওয়ার পর দেখলো যে অনেক বড় একটা বোর্ড, ইলেকট্রিসিটির অনেকগুলো তার। কিন্তু কথা হচ্ছে যে অনুযায়ী তার বা এতগুলা বোর্ড, ওই অনুযায়ী বাড়ি না, একতলা একটা সিম্পল বাড়ি। তো দেখা গেল যে ওই ছেলেটি তাকে বললো যে আপনি দেখেন কি হয়েছে, বাসায় তো ইলেকট্রিসিটি নাই, আশেপাশের বাড়িতে সব ঘরে ইলেকট্রিসিটি আছে। তো সে প্রায় 45 মিনিট ধরে সব চেক করলো, দেখলো যে সবকিছুই ঠিক আছে। তার কাছে মনে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার ঠিক করার মতো কিছুই নাই, মানে নষ্ট কিছুই হয় নাই। সে দেখছে ওই বাড়ির লাইট টাইট সবই চলছে। হঠাৎ করে একটা বিকট আওয়াজে সে যে রুমে ছিল সেই রুমের দরজাটি লাগিয়ে যায়। এরপরে যে এই যে ধাক্কা শুরু হলো, এটি ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলছে না। এমন হতো যে কেউ মানে কেউ যে ইচ্ছা করে করেছে, এটা তার কাছে প্রথমে মনে হচ্ছিল এটা কেউ শত্রুতামি করে তার সাথে করেছে। তো অনেক ধাক্কাধাক্কি করবার পর মানে কারো কোনো মানে সারা শব্দ নাই, ওখানে আশেপাশে কেউ হেঁটেও যাচ্ছে না যে অ্যাকচুয়ালি সে দরজাটা খুলে দিবে। অনেক চেষ্টা করলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সকালবেলায় তিনি বাসায় আসেন, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তারপরও দরজা খোলার মতো কাউকে তিনি খুঁজে পেলেন না। এবং পুরো বাড়িটা তার কাছে অন্ধকার হতে লাগলো। তার কথা হচ্ছে যে ওই বাসায় একটা মানুষও কি নাই, যে ইলেকট্রিসিটি কমপ্লেন করে গেল ছেলেটা, একটা মানুষও কি নাই আমার দরজাটা খুলবার জন্য। সে অলমোস্ট টায়ার্ড হয়ে গেছে রাসেল ভাই, তার হাত ব্যথা হয়ে গেছে দরজা ধাক্কাতে। অনেক জোরে দরজা লাথি পর্যন্ত মারে, এবং অনেক কিছু খোলার চেষ্টা করে যে এটাতে ভাঙা যায় নাকি দরজাটা, কিন্তু কোনোভাবেই সে লকটা খুলতে পারেনি। রাত তখন 10টা বাজে, না খাওয়া অবস্থা, একদম কোনায় সে চুপ করে বসে আছে। এমন সময় তিনি একটা লোককে তার বারান্দা, মানে ওই জানালা, ওখানে যে জানালাটা, জানালার সামনে তার অবস্থা দেখতে পায়। সে ভাই আমার দরজাটা খোলেন, মানে সে খুব কাকুতি মিনতি করে দরজাটা খোলার জন্য, কিন্তু ওই লোকটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের কিছু জিজ্ঞেসও করছে না। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে লোকটি আস্তে করে হেঁটে চলে গেল। তো জানালা দিয়ে হাত বাড়িয়ে অনেকবার চেষ্টা করবার পর লোকটাকে দরজা খোলাতে পারেনি। এরপরে সে আরো বেশি চিল্লাচিল্লি করতে থাকলো, ওই লোকটাকে বারবার ডাকতে থাকলো, কিন্তু কেউ আসলো না। রাত তখন 2টা। হঠাৎ করে ওই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আগুন ধরে যায় রাসেল ভাই। তো হঠাৎ করে আগুন ধরে যায়, এবং আগুন মানে ধরার পর কিছুক্ষণ পর হঠাৎ করে নিভে যায়। এবং আশ্চর্যজনক যে ওই রুমের মধ্যে আগুন ধরার পরও তেমন কাউকে সে দেখতে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে অনেক জোরে চিৎকার করছে, আমাকে বাঁচাও, ওই রুমে আগুন ধরে গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আগুনটা হঠাৎ করে নিভে গেছে। সে দেখছে যে তার সাথে যা ঘটছে সেটা টোটালি আনবিলিভেবল। এত রাতের বেলা হঠাৎ করে দেখে যে সে মানে তার নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়ে তিনি জানেন। এরপরে সকালবেলা রাসেল ভাই, কিন্তু আশ্চর্যজনক সেটা সকালবেলা না, তার কাছে মনে হচ্ছে এখন তো সকালবেলা হয়ে যাওয়ার কথা, তার ঘড়িতে সকাল 8টা বাজার কথা, কিন্তু পুরো বাড়ি অন্ধকার, ওখানে আশেপাশে কোনো আলো নেই। তার কাছে মনে হতে থাকে যে আমি আসলে কোনো মানে আমার কাছে মনে হয় না আমি যে জগতে আছি সেই জগতে আমি আর নাই, অন্য জগতে চলে আসছি কিনা আমি জানি না। আমি এত ভাবে ডাকছি, তো কারো কোনো সারা শব্দ নেই। তার ঘড়িতে তখন 3টা বাজে, কিন্তু আশেপাশে তখনও কোনো আলো হয়নি। এবং তারই কি মনে হচ্ছে যে এটা কি আমি কোনো স্বপ্ন দেখছি বা কিছু। হঠাৎ করে দেখলো তিনি একটা মেয়ে মানুষকে তিনি দেখলেন, এবং মেয়েটি এত লম্বা যে তিনি তার ভাষ্য মতে যে এত লম্বা মেয়ে আমি কখনো দেখি নাই। এবং তার জানালার সামনে আবারও ঠিক আগের মানুষের মতো সেইম ভাবে দাঁড়িয়েছিল। সে অনেক চেষ্টা করলো, কিন্তু কাউকে খুঁজে পেল না।
ঘড়িতে যখন 2টা বাজে, ঠিক আগের দিনের মতো, ওই সময় তিনি দেখতে পেলেন যে যেই ছেলেটি তাকে ডেকে নিয়ে এসছে সেই ছেলেটি তার বাইরে দাঁড়িয়ে আছে, এবং বাইরে দাঁড়িয়ে এসে তার গলাটা খুব জোরে চেপে ধরে। তিনি জানালার পাশে দাঁড়িয়েছিল এবং তিনি কথা বলতে পারছিল না, এত জোরে তার গলা চেপে ধরেছে। এমনকি এখনই তার সে ধরে নিয়েছে যে সে এখানে মারা যাবে। অনেক চেষ্টা করলো বাঁচার জন্য। হঠাৎ করে দেখলো যে তার গলাটা ওই ছেলেটি ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটিও একদম ভ্যানিশ হয়ে যায়। পরের দিন সকালবেলা আবারও সেই বৃথা চেষ্টা, তার যখন ঘুম ভাঙে, কিন্তু যে শক্তি নিয়ে সে এখানে এসেছিল সেই শক্তিটা আর থাকে না। সে অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য। অটোমেটিক্যালি একটা লোককে সে পায় এবং সে এতদিন 2 দিন ধরে যে অবস্থায়, তার ডাকার মতো শক্তি নেই। যখন তিনি একটা লোককে পেল, ওই লোকটাকে বললো যে ভাই, আমি অবস্থা খুব খারাপ, আমি এই জায়গায় আটকা পড়ে আছি, দরজাটা একটু খুলে দেন। পরে এই লোকটি দরজাটা খুলে এবং দরজা খোলার পর বলে যে ভাই কি হয়েছে? বলে ভাই, আমাকে একটা ছেলে নিয়ে এসেছিল এই বাসার মধ্যে, আমি 2 দিন ধরে আটকা পড়েছিলাম। তখন তাকে নর্মাল করে এবং খাওয়া দাওয়া করে সে নর্মাল হয়। পরে হঠাৎ করে পরের দিনই ওই বাড়িতে পুলিশ আসে এবং পুলিশ আসার পর তিনি যে জিনিসটা হয় যে ওই বাড়িতে জানতে যায় আসলে কি হয়েছিল, কারণ ওই বাড়িতে সে আটকা পড়েছিল 2 রাত আর কি। ওই পুলিশ দেখা যায় যে একটি ছেলের লাশ বের করতে থাকে বাড়ি থেকে, এবং সে যখন কাছাকাছি যায় দেখে যে এটি সেই ছেলের লাশ যে ছেলেটি তাকে বাসায় নিয়ে যায়। তো পুলিশ কেস হওয়ার পরে ঘটনাটি পরে জানতে পারে যে ওই ছেলেটিকে ওই জায়গায় মার্ডার করে চলে যাওয়া হয় এবং তার সাথে তার কি সম্পর্ক উনি তো কিছুই জানতেন না। তাহলে ওই ছেলেটি কেনই বা তাকে দেখা দিল বা কেনই তাকে ওই বাসায় নিয়ে গেল এবং 2 দিন আটকে রেখে এই কষ্টটা হলো, তিনি জানেন এবং তিনি ঘটনা কখনো খুঁজে বের করতে পারেনি। এটাই ছিল আসলে আজকের ঘটনা।